তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের এই শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের প্রথম অধ্যায়ের থেকে একটি 10 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরে চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ইসলামের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা এই প্রশ্নটা আবারও একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারতীয় মধ্যযুগীয় শিক্ষার 5টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বা আবার এভাবেও দিতে পারে যে ভারতের মধ্যযুগীয় শিক্ষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। তো প্রশ্নটা যেভাবেই আসুক না কেন, উত্তর কিন্তু এক হবে। আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি এই প্রশ্নের। তোমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। উত্তর: ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। দ্বাদশ শতকের শুরুতে ভারতবর্ষে বহুবার মুসলিম শাসকদের আক্রমণ ঘটে। ক্রমাগত মুসলিম আক্রমণের ফলে প্রাচীন হিন্দু যুগের অবসান হয় এবং ধীরে ধীরে মুসলিম শাসকরা ভারতবর্ষের চিরস্থায়ী শাসন ব্যবস্থা গড়ে তোলে। তাদের প্রভাবে ভাষা, সংস্কৃতি এবং ধর্মে বিভিন্ন পরিবর্তন আসে। মুসলিম প্রভাবিত যুগকে মধ্যযুগ বা ইসলামীয় সভ্যতার যুগ বলা হয়। অর্থাৎ মুসলিম প্রভাবিত যুগকে মধ্যযুগ বা ইসলামীয় সভ্যতার যুগ বলা হচ্ছে। এরপর এই মুসলিম যুগ বা মধ্যযুগীয় শিক্ষার বৈশিষ্ট্যগুলি দেখে নাও। এখানে আমি 12টা তোমাদের বৈশিষ্ট্য দিয়েছি। তোমরা যদি 12টায় লিখতে পারো খুবই ভালো, কারণ খুব সহজ সরলভাবে লেখা হয়েছে, তোমাদের পড়তে বা বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তোমরা বৈশিষ্ট্যগুলি দেখে নাও। প্রথম বৈশিষ্ট্য কি আছে দেখে নাও। প্রথম বৈশিষ্ট্য আছে লক্ষ্য। এই শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীর নৈতিক এবং জাগতিক জীবনের মান উন্নয়ন। ইসলাম ধর্মের আদর্শ এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী চরিত্রবান ও ধার্মিক মানুষ সৃষ্টি করাই ছিল এই শিক্ষার প্রধান লক্ষ্য। এই শিক্ষায় কোনোরূপ বর্ণ বৈষম্য ছিল না, তবে নারী শিক্ষা ছিল অবহেলিত। এরপর দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি আছে দেখে নাও। দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছ সংগঠন। মুসলিম শিক্ষায় বিভিন্ন স্তরের শিক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ছিল। প্রাথমিক শিক্ষার জন্য মক্তব এবং উচ্চশিক্ষার জন্য মাদ্রাসা গড়ে তোলা হতো। এর পরবর্তী বৈশিষ্ট্যগুলো দেখে নাও। পরবর্তী বৈশিষ্ট্য অর্থাৎ 3 নম্বর বৈশিষ্ট্য আছে পাঠ্যক্রম। ধর্মীয় শিক্ষার মধ্যে ছিল কোরআন, মুহাম্মদের বাণী, ইসলামীয় ইতিহাস ইত্যাদি। এছাড়া আরবি সাহিত্য, ব্যাকরণ, ইতিহাস, দর্শন, গণিত, ভূগোল, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি বিষয়েও পাঠদান করা হতো। এরপর 4 নম্বর বৈশিষ্ট্য পৃষ্ঠপোষকতা। পৃষ্ঠপোষকতা পয়েন্টটা তোমরা দেখে নাও। মুসলিম শাসকগণ মক্তব এবং মাদ্রাসার সমস্ত খরচ বহন করতেন এবং বহু ক্ষেত্রে শিক্ষার্থীদের বৃত্তিও দিতেন। এরপর 5 নম্বর পয়েন্ট বা 5 নম্বর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ শৃঙ্খলা। দেখে নাও তোমরা এর ব্যাখ্যাটা। মুসলিম যুগে শিক্ষকরা খুব একটা সম্মান পেতেন না। সবসময় শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা লেগে থাকতো। শিক্ষার্থীদের দৈহিক শাস্তি প্রদানের ব্যবস্থা ছিল। এরপর 6 নম্বর বৈশিষ্ট্য শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। উচ্চশিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসাগুলি ছিল আবাসিক। আবাসিক বিদ্যালয়ে প্রতিনিয়ত পারস্পরিক সান্নিধ্য লাভের ফলে শিষ্যের জীবনধারার ওপর গুরুর প্রভাব প্রতিফলিত হতো। হিন্দু শিক্ষা ব্যবস্থার মতো গুরু সেবাকে এক্ষেত্রেও শিষ্যের অবশ্য কর্তব্য বলে মনে করা হতো। সৎ চরিত্র শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর পিতা পুত্রের সম্পর্কের ভিত্তিতে নৈতিক জীবন উন্নত হতো। এরপর পরবর্তী বৈশিষ্ট্য অর্থাৎ 7 নম্বর বৈশিষ্ট্য দেখে নাও পরীক্ষা ব্যবস্থা। তৎকালীন সময় আধুনিক যুগের মতো পরীক্ষা ব্যবস্থা প্রচলন ছিল না। অর্থাৎ আজকের দিনের মতো
পরীক্ষা ব্যবস্থার কিন্তু সেই সময়ে ইসলামীয় যুগে কিন্তু পরীক্ষা ব্যবস্থার প্রচলন ছিল না, কিন্তু ক্রমিক মূল্যায়ন ব্যবস্থার প্রচলন ছিল। এরপর 8 নম্বর তোমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। 8 নম্বর বৈশিষ্ট্য আছে শিক্ষার মাধ্যম। শিক্ষায় মাতৃভাষাকে অবহেলা করা হতো। মাতৃভাষার পরিবর্তে ফরাসি ও আরবি ভাষা চর্চা করা হতো। এর পরবর্তী পয়েন্ট অর্থাৎ 9 নম্বর পয়েন্টটা দেখে নাও। সামরিক শিক্ষা। মুসলিম যুগে শিক্ষার্থীদের সামরিক শিক্ষা দেওয়া হতো। মূলত হিন্দু রাজাদের ওপর কর্তৃত্ব করার জন্য সামরিক শিক্ষা ছিল বাধ্যতামূলক। এরপর 10 নম্বর পয়েন্ট বা 10 নম্বর বৈশিষ্ট্য আছে ডিগ্রি প্রদান। শিক্ষা শেষে ডিগ্রি প্রদানের ব্যবস্থা ছিল। যারা ধর্মের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করত তাদের আলিম, যারা ধর্মের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করত তাদের কি আলিম উপাধি, যারা যুক্তি শিক্ষায় বিশেষ জ্ঞান অর্জন করত তাদের কি ফাজিল উপাধি, এবং সাহিত্যে বিশেষ পারদর্শী যারা তাদের কি দেওয়া হতো, কাবিল উপাধি দেওয়া হতো। তোমরা ভালোভাবে এই নামগুলো কিন্তু মনে রাখবে, এই উপাধিগুলো, অর্থাৎ কাকে কি উপাধি দেওয়া হতো, অর্থাৎ কাকে কি সম্মানে ভূষিত করা হতো। তোমরা ভালোভাবে কিন্তু এটা মনে রাখবে, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর 11 নম্বর বৈশিষ্ট্য শিক্ষার সুযোগ। মুসলিম যুগে বিশ্ববিদ্যালয়ের খুবই অভাব ছিল। মুসলিম যুগে কি বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির খুবই অভাব ছিল। হিন্দুরা তেমনভাবে শিক্ষার সুযোগ পেত না। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মুসলিমরাই শিক্ষার সুযোগ পেত। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মুসলিমরাই শিক্ষার সুযোগ পেত। এর পরবর্তী বৈশিষ্ট্য অর্থাৎ 12 নম্বর বৈশিষ্ট্য, আজকের শেষ বৈশিষ্ট্য দেখে নাও। নারী শিক্ষা। মুসলিম যুগে পর্দা প্রথা চালু হলেও নারী শিক্ষার প্রচলন ছিল। নির্দিষ্ট বয়স পর্যন্ত ছেলে মেয়ে একসঙ্গে পড়লেও একটি বয়সের পর মেয়েদের শিক্ষা বন্ধ করে দেওয়া হতো। কেবল অভিজাত পরিবারের মেয়েরাই গৃহে শিক্ষা লাভের সুযোগ পেত। অর্থাৎ যারা একটু ধনী পরিবার বা সম্ভ্রান্ত পরিবারের মেয়েরাই কিন্তু বাড়িতে পড়াশুনো করার সুযোগ পেত। এই ছিল আজকে ক্লাসের একটি বড় প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর পরবর্তী যদি আরও কোনো বড় প্রশ্নের উত্তর বা কোনো প্রশ্নের উত্তর তোমরা জানার দরকার পড়ে বা সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে থাকো, অবশ্যই কমেন্টে জানাও। আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই।